কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে। আগের ভিডিওতে আমরা সালোক সংশ্লেষের আলোক দশা নিয়ে আলোচনা করেছিলাম যে সালোক সংশ্লেষের আলোক দশার পর্যায়গুলি, আলোক দশার মেন ঘটনা, আলোক দশার ফটোলাইসিস ঘটে, ফসফোরিলেশন ঘটে। তাহলে আলোক দশার প্রধান ঘটনা কি? এটিপি উৎপাদন আর অক্সিজেন নির্গমন, তাই না? আলোক দশার প্রধান ঘটনা হলো সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়া, অর্থাৎ এটিপি ফর্মেশন আর অক্সিজেন তৈরি। আর অন্ধকার দশায় আমরা এবার আসবো, আমরা চলে আসবো অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। দেখো, আলোক নিরপেক্ষ দশায় আলোর প্রয়োজন হয় না, এটা হলো তার জন্য এটাকে আমরা কি বলি, এটার আরেকটা নাম হলো অন্ধকার দশা। এই দশায় আলোক নিরপেক্ষ প্রয়োজন হয় না। এই দশার প্রধান ঘটনা কি? কার্বন ডাই অক্সাইড ডিজাইনেটরি শর্করা প্রস্তুত করে। আর এই দশায় আলোক প্রয়োজন হয় না, সেই কারণে এটাকে অন্ধকার দশা বলি। এই দশাটা কোথায় সম্পন্ন হয়? স্থান হলো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চল। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চল, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে এটা সম্পন্ন হয়। আর এই দশার উপাদান হলো প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইড CO2। এছাড়া সাহায্যকারী উপাদানগুলো হলো কি? RuBP, তারপরে হলো ATP, NADPH প্লাস H পজিটিভ। দেখো, এই দুটো উপাদান কিন্তু আলোক দশাতেই তৈরি হয়েছিল। তাহলে এইটুকু বলতে পারি আলোক দশাটা কি প্রত্যক্ষ দশা, মানে আলোক দশায় যে উপাদানগুলো তৈরি হয়, অন্ধকার দশায় সেই উপাদানগুলো ব্যবহৃত হয়। তার জন্য আলোক দশাটাকে কি বলা হয়? প্রত্যক্ষ দশা। আর অন্ধকার দশাটাকে কি বলা হয়? পরোক্ষ দশা। বুঝতে পারলে? প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইড আর RuBP, রাইবোইনুস বিসফসফেট, ATP, অ্যাডিনোসিন ডাইফসফেট, আর NADPH প্লাস H পজিটিভ, এগুলো হলো সাহায্যকারী। এবার আমি ঘটনাগুলো করব। ঘটনা কি? চারটি ঘটনায় বিভক্ত। একটা হলো অঙ্গারাত্মীকরণ, একটা হলো অঙ্গারাত্মীকরণ, মনে রাখবে। 2 নম্বর হলো তোমার কি বলবো, কি বলবো, একটা হলো অঙ্গারাত্মীকরণ, 2 নম্বর হলো PGALD গঠন, ফসফোগ্লিসারালডিহাইড গঠন। ঠিক আছে? তিন নম্বর হলো গ্লুকোজ তৈরি। আর 4 নম্বর হলো RuBP এর পুনরুৎপাদন। ঠিক আছে? এই চারটি ঘটনা। এক নম্বর অঙ্গারাত্মীকরণ, 2 নম্বর হলো PGA গঠন, PGALD গঠন। অঙ্গারাত্মীকরণ মানে হলো PGA গঠন। ঠিক আছে? 3 নম্বর হলো গ্লুকোজ তৈরি, আর 4 নম্বর হলো RuBP পুনরুৎপাদন। তো একে একে আসি। প্রথমে অঙ্গারাত্মীকরণ। দেখো, প্রথমটা অঙ্গারাত্মীকরণ। যে আমরা জানি যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন বা অঙ্গার প্রশস্ত যৌগে অঙ্গীভূত হয় তাকে আমরা কি বলি? অঙ্গারাত্মীকরণ। তাহলে এই প্রক্রিয়ায় পাতার কোষে একটা 5 কার্বনযুক্ত শর্করা থাকে, তার নাম হলো RuBP। পাতার কোষে অবস্থিত 5 কার্বনযুক্ত শর্করা RuBP কার্বন ডাই অক্সাইড আর জলের সাথে যুক্ত হয়ে একটা প্রথম স্থায়ী যৌগ হিসেবে 3 কার্বনযুক্ত PGA যৌগ গঠন করে। PGA যৌগ মানে এর নাম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3PGA বলা হয়। তারপরে 3 নম্বর পজিশনে কার্বন পরমাণুটা থাকে। বুঝতে পারলে তো? 3 নম্বর পজিশনে কার্বন পরমাণুটা থাকে, সেই কারণে 3PGA বলা হয়। এটাই হলো প্রথম স্থায়ী যৌগ। আর এই প্রক্রিয়ায় যে এনজাইমটা কাজ করে, উৎসেচক, সেই উৎসেচকটার নাম হলো রাইবোইনুস বিসফসফেট কার্বক্সিলেজ, বা একটা শর্ট ফর্ম আছে রুবিস্কো, RUBISCO। তাহলে পাতার কোষে অবস্থিত 5 কার্বনযুক্ত শর্করা, এটার নাম হলো 5 কার্বনযুক্ত একটা শর্করা, তার জন্য এটাকে বলা হয় 5C। এটার নাম হলো রাইবোইনুস বিসফসফেট। কার্বন ডাই অক্সাইডের জলের সাথে যুক্ত হয়ে রুবিস্কো নামক এনজাইমের সহায়তায় প্রথম স্থায়ী যৌগ হিসেবে 3PGA গঠন করে। বুঝতে পারলে? তাহলে আমরা যদি বিক্রিয়াটা দেখাই, রিঅ্যাকশনটা, তাহলে 6RuBP, ঠিক আছে, প্লাস 6CO2, ঠিক আছে। তো তোমার তৈরি হচ্ছে কি? 6
6টা 12টা পিজিএ, 12 পিজিএ। তাহলে এইখানে দরকার হচ্ছে কি, আর দরকার হচ্ছে জল, জল যুক্ত হলো আর উইস্ক ইঞ্জিন কাজ করছে। বুঝতে পারলে তো? 12টা পিজিএ 3C। তাহলে প্রথম স্থায়ী যৌগের নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং জলের সাথে যুক্ত হয়ে আরইউপিপি তৈরি করছে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হলো প্রথম স্থায়ী যৌগ। তাহলে এই যৌগের ভেতরেই এই যে কার্বন ডাই অক্সাইডের কার্বন এই যৌগের ভেতরে জমা হচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের কার্বন, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে প্রশস্ত যৌগে কার্বনের যে জমা হওয়া, সেটাকে আমরা কি বলি? অপব্যক্তিকরণ। হয়ে গেল। দ্বিতীয় পর্যায়ে আমরা কি বলছি? পিজিএলডি গঠন। দেখো এই ঘটনা এখানে কি হচ্ছে? পিজিএলডি গঠন। এখানে রিয়াকশন দেখাচ্ছি। এই যে পিজিএ যৌগ তৈরি হলো, এই পরবর্তী ক্ষেত্রে এই পিজিএ যৌগ মানে ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এটিপির সাথে যুক্ত হয়ে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন করে। কি গঠন করে? ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া আলোক দশায় যে NADPH প্লাস H পজিটিভ তৈরি হয়েছিল তার সাথে যুক্ত হয়, দিয়ে 12টা ফসফোগ্লিসারালডিহাইড গঠন করে বা 12 অণু পিজিএলডি গঠন করে। দেখো তাহলে পিজিএ, ঠিক আছে, প্লাস এবার কার সাথে যুক্ত হচ্ছে? এটিপির সাথে যুক্ত হচ্ছে। এবারে এইভাবে দেখাতে পারি আমরা, তাই না? এইভাবে দেখাতে পারি। পিজিএ তোমার তৈরি হয়ে গেল ডিপিজিএ, এইভাবে দেখাতে পারি। দেখো এটিপি দিয়ে বেরিয়ে যাচ্ছে হলো এডিপি, ঠিক আছে? কেন এইখানে তোমার 3PGA, তাই না? এটা নাম হলো 3PGA, মানে এতে একটা ফসফেট রয়েছে। আর এটা নাম হলো 13DPGA। কি বললাম? 13DPGA। এতে 1 নম্বর আর 3 নম্বর দুটো ফসফেট রয়েছে, তার জন্য নাম দেওয়া হয়েছে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে একটা ছিল, এখানে দুটো আসবে। তাহলে একটা কার কাছ থেকে বেরো? এটিপির কাছ থেকে। কেন? এটিপিতে 3টে ফসফেট রয়েছে। এটিপি কি করলো? একটা একে দাঁড় করে দিল, দিয়ে এটিপি হয়ে বেরিয়ে গেল। এটিপি থেকে যদি একটা ফসফেট বেরিয়ে যায় তাহলে কটা ফসফেট থাকে? দুটো। আর তার জন্য তো নামকরণ করা হলো কি? এডিপি। বোঝা গেল? এবার এটাকে যদি বিক্রিয়া দিয়ে দেখায় তাহলে আমরা বিক্রিয়াটা কিরকম হবে? যে 12টা পিজিএ প্লাস তোমার 12 অণু NADPH, ঠিক আছে, NADPH প্লাস H পজিটিভ, মানে এটা এবার কার সাথে যুক্ত হচ্ছে? NADPH প্লাস H পজিটিভ, যেটা আলোকের সাথে তৈরি হয়েছিল, দিয়ে তৈরি করছে কি? 12 PGALD। এই PGALD গঠন করছে। দেখো এই যে ব্যাপারটা। তাহলে PGA কি করলো? DPGA তৈরি করলো, ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো এর সহায়তায়। পরে NADPH প্লাস H পজিটিভের সাথে যুক্ত হয়ে কি গঠন করলো? ফসফোগ্লিসারালডিহাইড গঠন করলো। তাহলে এটা এবার বিক্রিয়ার সাথে দেখাচ্ছি বিক্রিয়া। এবার এই বিক্রিয়াটা কিরকম হবে? তাহলে 12টা পিজিএ প্লাস 12টা NADPH প্লাস H পজিটিভ। তাহলে এইখানে আমি এটিটা এইভাবে দেখাই যে এটিপি বেরিয়ে গেল কি? এডিপি হিসেবে তৈরি হলো কি? 12টা পিজিএলডি তৈরি হলো। 12টা কি তৈরি হলো? পিজিএলডি আর তৈরি হলো কি? 12টা NADP প্লাস। দেখো, তাই না? এই যে এটা তৈরি হলো, তার জন্য বলা হচ্ছে যে এটা হলো মানে কি বলবো? পিজিএর বীজাণু বা পিজিএলডি গঠন। তাহলে পিজিএ কার সাথে যুক্ত হচ্ছে? এটিপির সাথে, দিয়ে তৈরি হচ্ছে কি? ডিপিজিএ, দিয়ে ওটা পরবর্তী ক্ষেত্রে NADPH প্লাস H পজিটিভ যুক্ত হচ্ছে, দিয়ে তৈরি করলো কি? পিজিএলডি, তাই না? রিয়াকশনে যদি দেখায় তাহলে 12 পিজিএ প্লাস 12 NADPH প্লাস H পজিটিভ তৈরি হলো কি? 12টা পিজিএলডি গঠন প্লাস 12টা NADP প্লাস। বোঝা গেল? 3 নম্বর পর্যায়ে গ্লুকোজ ফর্মেশন। এই যে 12টা পিজিএলডি তৈরি হলো, কটা পিজিএলডি তৈরি হলো? 12টা। এই 12টা পিজিএলডির মধ্যে মাত্র দুটো পিজিএলডি, কি বললাম? 12 পিজিএলডির মধ্যে মাত্র দুটো পিজিএলডি এটিপির সহায়তায় এক অণু গ্লুকোজ তৈরি করে। তো প্রথমে সরাসরি গ্লুকোজ তৈরি করে না, প্রথমে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট তৈরি করে, তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করে, তারপরে সেখান থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে, তারপরে গ্লুকোজ তৈরি হয়। তো কয়েকটি ধাপের মাধ্যমে সেটা সম্পন্ন হয়। দেখো আমরা দেখলাম যে 12 পিজিএএলডি, এটা থেকে কটা পেলাম আমরা? 2 পিজিএলডি। 12টার মধ্যে মাত্র দুটো পিজিএলডি
তোমার এটিপির সহায়তায়, ঠিক আছে, এই পিজিএলটা পরবর্তী ক্ষেত্রে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট গঠন করে। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট কি গঠন করে? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট পুনরায় পিজিএলটির সাথে যুক্ত হয়, ঠিক আছে। দিয়ে প্রথমে তৈরি করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। সেখান থেকে তৈরি হয় কি? ফ্রুক্টোজ 6 ফসফেট। সেখান থেকে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট। দিয়ে সেখান থেকে তৈরি হয় গ্লুকোজ। এই গ্লুকোজ উদ্ভিদের সঞ্চয় অঙ্গে আবদ্ধ করে, বুঝতে পারলে তো? পরবর্তী ক্ষেত্রে সেই গ্লুকোজ উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, শিশুর জায়গায় শ্বেত সার হিসেবে জমা হয়। তাহলে 12টা পিজিএলডি তৈরি হলো, তার মধ্যে মাত্র 2টো পিজিএলডি। প্রথমে পিজিএলডি কি গঠন করে? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, তাই না? সেই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট পুনরায় পিজিএলডির সাথে যুক্ত হয়ে তৈরি করলো কি? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তৈরি হলো কি? ফ্রুক্টোজ 6 ফসফেট। সেখান থেকে তৈরি হলো কি? গ্লুকোজ 6 ফসফেট। সেখান থেকে তৈরি হলো কি? গ্লুকোজ। এই গ্লুকোজ উদ্ভিদের বিভিন্ন সঞ্চয় অঙ্গে জমা হলো শ্বেতসার হিসেবে। লাস্ট ধাপে কি? আরইউবিপির পুনরুৎপাদন, যেটাকে আমরা কেলভিন চক্র বলি, বুঝতে পারলে তো? আরইউবিপির পুনরুৎপাদন, এই যে 12টা পিজিএল উৎপন্ন হলো, কটা পিজিএল উৎপন্ন হলো? 12টা। তাদের মধ্যে মাত্র 2টো কি গ্লুকোজ গঠনের জন্য ব্যবহৃত হলো। তাহলে বাকি কটা থাকছে? 10টা। বাকি 10 অণু পিজিএলডি, বাকি 10 অণু পিজিএলডি কতগুলি চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে, কতগুলি অন্তর্বর্তী যৌগ গঠনের মধ্য দিয়ে পুনরায় আবার 6 অণু আরইউবিপি গঠন করে। আবার বলছি, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় যে 12 অণু পিজিএলডি উৎপন্ন হলো, তাদের মধ্যে মাত্র 2 অণু পিজিএলডি গ্লুকোজ গঠনের জন্য ব্যবহৃত হলো। তাহলে বাকি কত অণু পিজিএলডি থাকলো? 10 অণু পিজিএলডি থাকলো। সেই 10 অণু পিজিএলডি কতগুলি চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে, কতগুলি অন্তর্বর্তী যৌগ গঠনের মধ্য দিয়ে পুনরায় আবার 6 অণু আরইউবিপি গঠন করছে। এই বিক্রিয়াটি বিজ্ঞানী কেলভিন ক্লোরেল্লা নামক শৈবালে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন। তার জন্য তার নাম অনুসারে এই বিক্রিয়াটিকে আমরা কি বলছি? কেলভিন চক্র। তাহলে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় যে 12 অণু পিজিএলডি তৈরি হয়েছিল, তাদের মধ্যে মাত্র 2 অণু পিজিএলডি এখনো গ্লুকোজ গঠনের জন্য ব্যবহৃত হচ্ছে। বাকি 10 অণু পিজিএলডি কতগুলি চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে, কতগুলি অন্তর্বর্তী যৌগ গঠনের মধ্য দিয়ে পুনরায় 6 অণু আরইউবিপি গঠন করছে। এই বিক্রিয়াটি বিজ্ঞানী কেলভিন সর্বপ্রথম ক্লোরেল্লা নামক শৈবালে পর্যবেক্ষণ করেছিলেন। এই কারণে এটাকে আমরা কি বলছি? কেলভিন চক্র। তাহলে সেটাকে আমরা দেখে নিই। তাহলে জিনিসটা কি হলো? প্রথমে তোমরা দেখো, আরইউবিপি, কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো, জল যুক্ত হলো, তাই না? কোন এনজাইম কাজ করছে এখানে? রুবিস্কো, তাই না? দিয়ে তৈরি হলো কি? 3PGA। পরবর্তী ক্ষেত্রে সেই 3PGA-টা, ঠিক আছে, কটা পিজিএ তৈরি করলো? 12টা পিজিএ তৈরি করলো। এটা 3CP বলছি, 3 কার্বন যুক্ত। এবার এটা হলো কার সাথে যুক্ত হলো? NADPH প্লাস H পজিটিভ। দিয়ে কি হয়ে বেরিয়ে গেল? NADP হয়ে বেরিয়ে গেল। আর এখানে কি লাগছে? ATP লাগছে। দিয়ে তৈরি হলো কি? ADP, বুঝতে পারলে? দিয়ে তৈরি করলো কটা পিজিএলডি? কটা? 12টা পিজিএলডি। এই 12টা পিজিএলডির মধ্যে 2টো পিজিএলডি গ্লুকোজ গঠনের জন্য ব্যবহৃত হয়ে যাচ্ছে। কি গঠনের জন্য? গ্লুকোজ, ঠিক আছে। তাহলে বাকি থাকছে কটা? 10টা পিজিএলডি। এই 10টা পিজিএলডি আবার কতগুলি চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে, তাই না, প্রথমে কতগুলি অন্তর্বর্তী যৌগ গঠন করছে। সেগুলো তোমরা উঁচু ক্লাসে যখন পড়বে তখন এগুলো আরো ডিটেলস পড়ানো হবে, তাই না? এখানে অন্তর্বর্তী যৌগ তৈরি করছে, অন্তর্বর্তী যৌগ, ঠিক আছে। দিয়ে আবার 6 অণু আরইউবিপি গঠন করছে। আবার পুনরায় 6 অণু আরইউবিপি গঠন করছে। এটিপি বেরিয়ে যাচ্ছে, এটিপি। দেখো এই যে ব্যাপারটা, তাহলে এই যে একটা চক্র, আর এই জায়গাটা থেকে যাত্রা শুরু করেছিলাম আমরা
আবার এইখান থেকেই শেষ করলাম। তার জন্য এটাকে বলছি আমরা কেলভিন চক্র। তাহলে আরইউবিপি কার্বন ডাইঅক্সাইড জলের সাথে যুক্ত হচ্ছে লুইস এনজাইমের সহায়তায়, দিয়ে 12টা পিজি গঠন করছে, 12টা পিজি এনএডিপিএস প্লাস এইচ++ যুক্ত হয়ে 12টা পিজিএলডি গঠন করছে। তাদের মধ্যে 2টো গ্লুকোজ অণু ব্যবহৃত হচ্ছে, বাকি 10টা কতগুলো অন্তর্বর্তী যৌগ গঠনের মধ্য দিয়ে কতগুলি চক্রাকার বিক্রিয়ার দ্বারা আবার পুনরায় 6 অণু আরইউবিপি গঠন করছে। এই বিক্রিয়াটাই বিজ্ঞানী কেলভিন ক্লোরেলা নামক শৈবালে পর্যবেক্ষণ করেছিলেন, তার জন্য এটি কেলভিন চক্র। তাহলে আমাদের সালোক সংশ্লেষ আর কিছু নেই। সালোক সংশ্লেষ থেকে তোমরা শুধু সালোক সংশ্লেষের তাৎপর্য একটু পড়ে নেবে। সালোক সংশ্লেষে মেনলি দুটো তাৎপর্য, একটা সৌরশক্তি রাসায়নিক শক্তিতে আবদ্ধকরণ, অর্থাৎ সৌরশক্তি আবদ্ধকরণ ও খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে রূপান্তর, আর একটা বায়ুমণ্ডলের অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা। এই দুটো একটু বই থেকে রিডিং করে নিলেই হবে, একবারে সোজা জিনিস, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্ন থাকতে পারে, আমি প্রশ্নগুলো দেবো হোয়াটসঅ্যাপে, তোমরা সব ভালো করে ভিডিওগুলো ফলো করবে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আবার আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, ধন্যবাদ, শুভরাত্রি।